প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে আমরা যা শিখব, লেনদেনগুলোর হিসাবের শ্রেণীবিভাগ বের করা শিখব। লেনদেনগুলোর হিসাবের শ্রেণীবিভাগ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। তো চলো, লেটস গো। লেনদেনগুলোর হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয় করার জন্য আমাদেরকে আগে লেনদেনগুলোর জাবেদা দাখিলা নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, হিসাবের শ্রেণী বের করার জন্য প্রথমেই আমাদের লেনদেনগুলোর জাবেদা দাখিলা করতে হবে। তো চলো আমরা লেনদেনগুলো এক এক করে পড়ি এবং জাবেদা দাখিলা করে ফেলি। এক নম্বরে যেটি লেনদেন সেটি আমি পড়তেছি। ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 10,000 টাকা। এটি কি লেনদেন কি লেনদেন নয় বলো তো? তোমরা সবাই জানো এটি একটি লেনদেন। তো চলো আমরা এটি জাবেদা করে ফেলি। এখন আসো মূল যেই বিষয়টি, তোমাদেরকে যদি বলে যে লেনদেনগুলোর হিসাবের শ্রেণী নির্ণয় করো বা বের করো, তাহলে আমরা ছক কীভাবে করব। তো তোমরা চলো ছকটি করে ফেলি। আমরা প্রথমেই দিব আমরা তারিখের ঘর, এরপরে দিব লেনদেন, এরপরে দেব হিসাব খাত, এরপরে লিখব আমরা হিসাবের শ্রেণী। তাহলে এই হিসাবের শ্রেণী বের করার জন্য আমাদের কয়টি ঘর লাগতেছে? তারিখ, লেনদেনের জন্য একটি ঘর, হিসাব খাতের জন্য একটি ঘর এবং হিসাবের শ্রেণীর জন্য একটি ঘর। তো চলো আমরা এই ঘরটি তৈরি করে ফেলি। তোমরা খাতা কলম নিয়ে ঘরটি তৈরি করে ফেলো। তাহলে চলো, 1 নম্বর যে লেনদেনটি রয়েছে সেটি কি লেনদেন কি লেনদেন নয়, এটি আমরা লেনদেনের ঘরে লিখে ফেলি যে এটি একটি লেনদেন। তাহলে কি লিখব এখানে? লেনদেনের ঘরে ব্যাংকে হিসাব খোলা হলো, বা লিখতে পারো ব্যাংকে একটি হিসাব খোলা হলো। তো এটি জাবেদা করে ফেলি। আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাবটি কার? যে খুলবে তার। তাহলে এই ব্যাংক হিসাবে টাকা বাড়বে কার? যিনি টাকা রাখবে, মালিক। তাহলে মালিকের কি বাড়ছে? সম্পদ। তাহলে ব্যাংক হিসাব, এই যে ব্যাংক হিসাবের যে সম্পদ বাড়লো, তাহলে সম্পদ বাড়ার কারণে এটি কি ডেবিটে লিখলাম এবং ক্রেডিটে লিখলাম নগদান হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। ব্যাংকে যেহেতু আমি টাকা রাখছি তাহলে আমার সম্পদ কমছে। এখানে বিষয় হচ্ছে জাবেদা দাখিলার পরে আমাকে এখানে ডেবিট ক্রেডিট লিখতে হয় না। তাহলে ব্যাংক হিসাব লিখলাম এবং নগদান হিসাব লিখলাম ক্রেডিট সূত্র অনুসারে। তাহলে ব্যাংক হিসাব একটি কী হিসাব? ব্যাংক হিসাবে যেহেতু আমার সম্পদ বাড়ছে তাহলে সম্পদ, আর নগদান হিসাব আমরা অবশ্যই জানি এটিও সম্পদ, মানে সম্পদ হ্রাস হয়েছে। আমি হিসাবের শ্রেণী বের করতেছি কিন্তু। তাহলে তোমরা অবশ্যই বুঝে গেছ। আবারও বলছি
যে ব্যাংকে একটি হিসাব খোলা হলো, আমরা আগে মনে মনে জাবেদা করে নিই ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মূল বিষয় যেটি যে ব্যাংকে আমার সম্পদ বাড়ছে এই জন্য ডেবিট, আর আমার টাকা কমে গেছে এই জন্য ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে হিসাব খাত যদি বের করতে চাই, ব্যাংক হিসাব কি হবে? সম্পদ, এবং নগদ হিসাবও কি হবে? সম্পদ। এরপরে আসো 2 নাম্বার, যেই লেনদেনটি হয়েছে, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তো নগদে পণ্য ক্রয়ের কারণে কি হয়েছে? এটি কি লেনদেন হয়েছে। তাহলে এই যে দেখো আমি 2 তারিখে একটু নিচে লিখেছি যে নগদে পণ্য ক্রয়, লেনদেনের জায়গায় লিখে দিলাম। এখন আসো ক্রয় কি? ক্রয় হচ্ছে একটি ব্যয়। তাহলে ক্রয় ব্যয়, আমরা সূত্র জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাই ক্রয় হিসাব একটা কি? ব্যয় বাচক নাম। তাহলে ব্যয় হিসাব ডেবিট, তাহলে ক্রয় হিসাবকে কি করব? ডেবিট। এবং আমার এই ক্রয়ের ফলে কি কমেছে? নগদ টাকা কমেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। আমরা এখন যদি হিসাবের শ্রেণী বের করি, তাহলে ক্রয় হিসাবে কি নামে আখ্যায়িত করব বলো তো বন্ধুরা? ক্রয় হিসাব একটি ব্যয় হিসাব, আর নগদান হিসাব সম্পদ হিসাব। এই তো সহজ জিনিস। এরপর আসো 3 তারিখ পড়ি। আয়কর প্রদান করা হলো 400 টাকা। তোমরা অবশ্যই জানো আয়কর কথাটি থাকলে উত্তোলন হিসাব দেখাইতে হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আবারও বলছি যে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই উত্তোলন হিসাবটে হ্রাস পায়। কি হ্রাস পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তোমরা অবশ্যই জানো যে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হ্রাস পায়, তাহলে এটি ডেবিট এবং আমার নগদ টাকা কমে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন আসলে হিসাবের শ্রেণী বের করি। উত্তোলন হিসাব, আমি কি বলছিলাম যে হ্রাস। হ্রাস মানে কি? মালিকানা সত্ত্ব, মানে আমরা ওই হ্রাস বলতে পারি। তাহলে মালিকানা সত্ত্ব, ওইকে আমরা কি বলি? অনার্স ইকুইটি, এই জন্য এটাকে মালিকানা সত্ত্ব। আর নগদান হিসাব তোমরা তো জানোই, এটি সম্পদ দেখতে হিসাবের শ্রেণী লিখতে হয়। এরপরে আসো 4 নাম্বার, অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান 8,000 টাকা। তাহলে এটি কি বলো তো? এটিও লেনদেন। তাহলে লেনদেনের যে ঘরটি আছে এখানে কী লিখব? অফিস ভাড়া। এখন আসো অফিস ভাড়া এটি কি আয় নাকি ব্যয়? জাবেদা নির্ণয় করি। অবশ্যই অফিস ভাড়া প্রদান, তাহলে কি হয়ে গেছে? দেখো প্রদান লেখা আছে, তাহলে কি আমার এটার জন্য প্রদান করছে, তাহলে ব্যয় হয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? তোমরা অবশ্যই জানো যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে অফিস ভাড়া ব্যয় হিসাব লিখতে পারি, বা অফিস ভাড়া হিসাব ডেবিট। এবং এই অফিস ভাড়ার জন্য আমার কি কমেছে? টাকা কমেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি হিসাব শ্রেণী যদি বের করি, অফিস ভাড়াকে কী নামে লিখব? ব্যয় নামে লিখব। আর নগদান হিসাবকে কী নামে লিখব? হিসাবের কী নামে লিখব? সম্পদ নামে লিখব। এরপরে আসো কাগজ ক্রয়। কাগজ ক্রয়, তোমরা অবশ্যই জানো ক্রয় মানে কি? ব্যয়। আর যেই নামে ব্যয়টি থাকে ওই নামটিকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তোমরা অবশ্যই জানো যে কাগজ, কলম, কালি এগুলোকে কী নামে আখ্যায়িত করতে হয়? কী নামে লিখতে হয়? মণিহারি হিসাবে। তোমরা এটি পড়েছো নিশ্চয়ই। তাহলে আমরা কি করব? যেই জিনিসটি ক্রয় করেছি, কি করেছি? কাগজ ক্রয় করছি, তাহলে এটা কী নামে অন্তর্ভুক্ত করব? মণিহারি। তাহলে ব্যয় হয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে মণিহারি হিসাব ডেবিট। আর যেহেতু আমি নগদে ক্রয় করছি, নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মণিহারি হিসাবকে আমি হিসাবের শ্রেণীতে কি লিখতে পারি? অবশ্যই দেখো এটি ব্যয় লিখব। আর নগদান হিসাব আমরা তো জানি যে নগদ টাকা কমে গেছে, নগদ টাকা বাড়ুক আর কমুক, যখন হিসাবের শ্রেণী করব তখন লিখব নগদান হিসাব সম্পদ। নগদানের হিসাব সম্পদ। এরপরে আসো মজুরি প্রদান। মজুরি প্রদান, তো তোমরা অবশ্যই আগে কি করো?
যে মজুরি প্রদান, মজুরি পাইছি না দিছি, এটা আগে দেখো যে প্রদান কথাটি থাকলে ব্যয়। তাহলে যদি ব্যয় বৃদ্ধি পায় কী করি আমরা, যেই নামে ব্যয়টি বৃদ্ধি পায় ওই নামটিকে ডেবিট করতে হয়। তাহলে মজুরি হিসাব ডেবিট, আর কি হচ্ছে মজুরির জন্য নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে হিসাবের শ্রেণীতে আমরা কি লিখতে পারি বন্ধু, মজুরিটাকে লিখতে পারি ব্যয়, যেহেতু এটি কি মজুরির জন্য, মজুরি একটা ব্যয় হয়েছে, ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য ব্যয়। আর নগদান হিসাব তো আমরা জানি সম্পদ। এরপরে আসো 7 তারিখে চেকে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। চেকে আসবাবপত্র ক্রয় কত, 10,000 টাকা। তো চলো আমরা দেখি ক্রয় ও সম্পদের নাম যদি থাকে তাহলে সেই সম্পদের নামটি চলে আসে। তাহলে আমরা কি ক্রয় করছি এটাকে দেখো, আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র একটি কি সম্পদ, এই আসবাবপত্র সম্পদ যদি বৃদ্ধি পায়, তোমরা অবশ্যই জানো সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট নামে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর কি দিয়েছি ক্রয় করছি কিসের মাধ্যমে, চেক। যদি চেক কথাটি উল্লেখ থাকে বন্ধুরা তোমরা অবশ্যই জানো সেটিকে ব্যাংক হিসাব দেখাইতে হয়। তাহলে চলো আমরা লিখি আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আসো এইখানে আসবাবপত্র হিসাব কি আমার জন্য সম্পদ, তাহলে এটিকে কি বলবো, সম্পদ নামে আখ্যায়িত করব। আর ব্যাংক হিসাবটাকে কি করব, একটি সম্পদ, ব্যাংকে কি করছি, এটাও ব্যাংক হিসাবে আমার হিসাব খোলা হয়েছে। তাহলে এটি কি ব্যাংকে যে আমি চেক দিছি, তাহলে সম্পদ নামে আখ্যায়িত করব। আমার কোথা থেকে সম্পদ কমছে, মানে সম্পদ এখানে কি হয়েছে, কমে গেছে। সম্পদ কমুক আর বাড়ুক সেটি বিষয় না, এখানে আমি হিসাবের শ্রেণী বের করব যে ব্যাংক থেকে কি আমার টাকা কমছে, নগদ টাকা কমেছে। তো ব্যাংক হিসাবে কি হবে, আমার সম্পদ ছিল, সম্পদ কমে গেছে, তাহলে এই জন্য ব্যাংক হিসাবকে কী করছি, সম্পদ হিসাবে লিখব। এরপরে আসো 8 তারিখে সেভিংস সার্টিফিকেট ক্রয় 50,000 টাকা। সেভিংস সার্টিফিকেট ক্রয়, তাহলে এই সেভিংস সার্টিফিকেট কথাটি উল্লেখ থাকলে আমাকে বিনিয়োগ লিখতে হয়। সেভিংস সার্টিফিকেট কথাটি থাকলে কি লিখতে হয়, বিনিয়োগ লিখতে হয়। বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিনিয়োগ, বিনিয়োগ মানে কি আমি বলছিলাম লগ্নি, এই যে নাম শুনি না, এইটি হচ্ছে বিনিয়োগ। তাহলে সেভিংস সার্টিফিকেট থাকলে বিনিয়োগ লিখতে পারি আমরা। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিনিয়োগ মানে আমার সম্পদ, সম্পদ, আর নগদান মানে আমার হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য সম্পদ, শুধু আমি হিসাবের শ্রেণীটি লিখলাম। এরপর হচ্ছে ধারে পণ্য ক্রয়, এটি জাবেদা কী হবে বলো তো, প্রাপ্য হিসাব না সরি লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে প্রদেয় মানে কি, প্রদেয় মানে দায়, সেটি হচ্ছে এখানে জাবেদা করিনি, তোমরা করে নিবা। আবারও বলতেছি ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এটাতে তোমাকে শেখার জন্য খাতায় তুমি এটি লিখে ফেলবা। তাহলে ক্রয় মানে কি বলছিলাম বলো তো, ক্রয় মানে হচ্ছে একটি ব্যয়। তাহলে ক্রয়কে আমরা কী নামে আখ্যায়িত করি, ব্যয়। তাহলে ব্যয় লিখব, ক্রয় মানে কি ব্যয়, হিসাবের শ্রেণীতে কি লিখব, ব্যয়। আর প্রদেয় হিসাব একটি কি আমার দায়, প্রদেয় হিসাব একটি কি দায়। তো বন্ধুরা তোমরা অবশ্যই এই ভিডিওটি থেকে হিসাবের শ্রেণী কীভাবে নির্ণয় করে সেটি শিখে ফেলেছ। তো আবার চলো আমি যেটি শেখার জন্য যেটি বলতেছি যে প্রথমে আমি লেনদেনগুলোকে কি করব, জাবেদায় অন্তর্ভুক্ত করব। এরপর কি করব, এটির হিসাবের শ্রেণী বের করব। প্রথমেই দেখব এটি লেনদেন কি লেনদেন নয়। যদি লেনদেন হয় তাহলে প্রত্যেকটি লেনদেনের ঘরে লেনদেনের নামগুলো লিখব। দেখো প্রথমে 1 তারিখে কী করছি, ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে ব্যাংক হিসাব খুললাম লেনদেনের ঘরে। আয়কর প্রদান করলাম, লিখলাম আয়কর প্রদান, লেনদেনের ঘরে লিখলাম নগদ পণ্য ক্রয়, অফিস ভাড়া, কাগজ ক্রয়, মজুরি প্রদান, চেকে আসবাবপত্র ক্রয়, এই সেভিংস সার্টিফিকেট ক্রয়। এরপর আছে ধারে পণ্য ক্রয়। তাহলে লেনদেনের ঘরে এই কথাগুলো লিখে দেব। আর হিসাব খাতের ঘরে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা লিখে ফেলবো। এরপর এখান থেকে কি করব, হিসাবের শ্রেণীটি বের করে ফেলবো। তো সবাই ভালো থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, অনেক কিছুই জানতে পারবে। একটু শেয়ার করে দিও প্লিজ। আসসালামু আলাইকুম।